একটু যদি জানতে চাই যে শিশুর চঞ্চলতা বা অমনোযোগিতা আমরা যেটাই বলি না কেন, কখন এটা স্বাভাবিক এবং কখন এটা উদ্বেগের কারণ? খুবই জরুরি একটা প্রশ্ন এখন বর্তমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এতদিন পর্যন্ত একটা টাইম ছিল যে মানুষ মনে করতো চঞ্চল বাচ্চা মানে এটাকে প্রবলেম মনে করতো না। ইভেন এখনও আমি একজন বিশেষজ্ঞ হিসেবে যেটা পাই যে খুব কম সংখ্যক বাবা মা যখন বাচ্চা একটু দুষ্টু থাকে, একটু চঞ্চলতা বেশি করে, এটাকে প্রবলেম মনে করে। কারণ ন্যাচারালি বাচ্চারা একটু দুষ্টুমি করবেই। হ্যাঁ। আচ্ছা, তো আমি আসলে আমার কথা না, আমি একটু গাইডলাইন থেকে বলি। DSM-5 যেটা আমাদের বলা হয় ইন্টারন্যাশনালি খুব রিকগনাইজড ডিজিজের ক্রাইটেরিয়া দেয়, সেট করে, সেটার উপর বেসিস করে আমরা একটা সমস্যাকে অসুস্থতা নাকি এটা স্বাভাবিকতার আমরা একটা ডিফারেন্সিয়েট করি বা পার্থক্য নির্ণয় করি। সো DSM-5 ক্রাইটেরিয়া অনুযায়ী আমি যদি বলি চঞ্চলতার বিষয়টা তখনই প্রবলেম বলবো বা ADHD বলবো যখন সেই বাচ্চার অতিরিক্ত চঞ্চলতা বা ছটফট আচরণ যেটা, এই বিষয়টা একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন ধরে থাকবে। আমাদের কাছে কয়েকটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে যে বাচ্চার এই চঞ্চলতাটা হচ্ছে একটা টাইম ডিউরেশন, সেটা হচ্ছে 6 মান্থস, 6 মাস ধরে বাচ্চার টানা বাচ্চার মধ্যে অতিরিক্ত চঞ্চলতা, এবং সেটা শুধুমাত্র বাসাতে না, সেটিং খুব ইম্পর্টেন্ট যে কোথায় কোথায় সে চঞ্চল। কারণ বাচ্চারা যে স্বাভাবিকভাবে চঞ্চলতা করবে এটা নর্মাল, কিন্তু কিছু কিছু সেটিংয়ে বাচ্চাদের কিন্তু পরিবেশ পরিস্থিতি বুঝে চলারও একটা ডেভেলপমেন্ট তৈরি হয়ে যায়, কগনিটিভ ডেভেলপমেন্ট বা বুদ্ধি। হ্যাঁ, কিন্তু সেই বাচ্চাটা ধরেন স্কুলে প্রবলেম করছে, যে টিচাররা কমপ্লেইন করছে বাসায় বাবা মাকে যে বাচ্চাটা বসে না, সিটে বসছে না, বারবার সিট থেকে উঠে যাচ্ছে, অথবা আরেকটা বাচ্চাকে পোক করছে বা বিরক্ত করছে, আরেকটা বাচ্চার শার্ট ধরে টান দিচ্ছে, সারাক্ষণ কিছু না কিছুর মধ্যে আছে, মানে লক্ষণগুলো দেখলেও আমরা শুনলেও আমরা বুঝি। সো এই ধরনের বিষয়গুলো, বা কোনো জায়গায় স্থির বসছে না, হয়তো বাচ্চাটা চঞ্চলতা দৌড়াদৌড়ি করছে না, হয়তো একটা জায়গায় বসে এখন একটা জিনিস ধরছে, ওটা একটা জিনিস ধরছে, সে যে কনসেন্ট্রেশনও দিবে সেটাও পারছে না তার চঞ্চলতার জন্য। তো স্কুল সেটিং অথবা ডক্টরের কাছে আসছে বাচ্চাটা, আমরা যেটা দেখি যে আমাদের কাছে বসছে না, কিন্তু এই যে একটা এনভায়রনমেন্ট, একটা নতুন জায়গায় ওর কিন্তু বসে থাকার কথা, ও একটু ভয় পাওয়ার কথা, হ্যাঁ, স্ট্রেঞ্জার এংজাইটি আমরা যেটা বলি, এগুলো হচ্ছে না। সো সেটিং এর একটা ইম্পর্টেন্স আছে এখানে, যে মাল্টিপল সেটিং ইনভলভ করতে হবে। আচ্ছা, এবং ডিউরেশনটা আমি বললাম। এবং থার্ড পয়েন্ট হচ্ছে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকতে হবে। মানে বাচ্চাটা দুষ্টু, কিন্তু এই দুষ্টামির জন্য তার পার্সোনাল লাইফে, মানে তার নিজের জীবনে, যেমন হচ্ছে তার পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, তার অন্য ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে, যেমন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সে বন্ধুত্ব করতে পারছে না, ফ্রেন্ডরা মানে ফ্রেন্ডশিপ সে করতে চায় কিন্তু এটাকে মেনটেন করতে পারছে না, অন্য বাচ্চাকে বিরক্ত করে ফেলে। সো এটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপে অথবা তার সোশ্যাল লাইফে, সে আত্মীয় স্বজনের বাসায় গেলেও বিরক্ত হয়ে যাচ্ছে সবাই, এই ধরনের সেটিংগুলোতে, মানে এবং এই ধরনের সেক্টরগুলোতে পার্সোনাল, সোশ্যাল অথবা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যেটা যদি হ্যাম্পার করতে থাকে 6 মাস ধরে অথবা তার বেশি, এবং লাস্ট অফ অল ক্রাইটেরিয়া বলে যে বাচ্চাটার বয়সটা অবশ্যই সেটা 5 বছরের বেশি হতে হবে, আবার 12 বছরের কম হতে হবে। মানে স্টার্টিংটা অনসেটটা হতে হবে এই এজ রেঞ্জে। এই কয়টা ক্রাইটেরিয়া ফিল আপ করলে আমরা মনে করব এই হাইপার অ্যাক্টিভিটিটা প্রবলেম। অনেক অনেক ধন্যবাদ আপু। এই যে হাইপার অ্যাক্টিভিটি যে বিষয়টা, এটা কি মায়ের বা গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্যের উপরও কি অনেকটুকু ডিপেন্ড করে, বা জেনেটিক কোনো আসলে এখানে লোডিং আছে কিনা বা সামঞ্জস্যতা রয়েছে কিনা? আমাদেরকেও এটা জিজ্ঞেস করে বাবা মারা এসে যে এটা দোষটা কার, এটা অথবা অনেকে বলে, মারা এসে বলে যে ওর ফ্যামিলিতে আমি ওর দেখেছি, আমি ওর দাদা বাড়িতে এরকম আছে, বাবা নিজেই বলছে আমিও ছোটবেলায় এরকম ছিলাম। সো এটার একটা প্রবলেম আছে আপু। হ্যাঁ, জেনেটিক লোডিং অবশ্যই আছে। কোনো বাচ্চার যদি এই সিমটমগুলো থাকে, ADHD এলাবোরেশনটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। সো যদি এই ক্রাইটেরিয়াগুলো থাকে, হ্যাঁ, আরেকটা ক্রাইটেরিয়া আমি বলিনি, অ্যাটেনশন ডেফিসিট বা অমনোযোগিতা। সো যখন একটা বাচ্চার থাকে, তার দেখা যায় যে বাবা মারও ছিল, অথবা হয়তো বাবা মার ওরকম ছিল না, পূর্বপুরুষের ছিল, জেনেটিক লোডিং থাকলে প্রোপেন্সিটি বেড়ে যায় বা একটা এই রোগটা
তৈরি হওয়ার সম্ভাবনাটা চলে আসে। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে শুধুমাত্র এই বাবা মার থাকলেই এটা হয়ে যাবে, ব্যাপারটা এটা না। এই জিনিসগুলো মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলো কারণে মানে মিলিয়ে কারো কারো হয়, কারো কারো হয় না। বিষয়টা এই জন্য হবেই যে এরকম ব্যাপারটা না। সুতরাং যদি কারো আসলে তার পরিবারে এরকম হিস্ট্রি থেকে থাকে, এরকম কোনো কি আসলে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে কিনা, যে আমি হয়তো এই লাইফস্টাইলটা ফলো করলে, এই ফুড খেলে, বা আসলে বাবা মাদের যেরকম আসলে প্রশ্ন থাকে যে কি করলে আসলে এটাকে আমরা হয়তো প্রতিরোধ করতে পারতাম? রাইট, হ্যাঁ, প্রতিরোধ ব্যবস্থা আসলে কি একটা জিনিস মাথায় রাখতে হবে। 2015 সালের পর থেকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড একটা মেজর চেঞ্জ হয়েছে। আমরা অনেক সময় বলি না যে বাবা মারা বোঝে না, বাচ্চারা বলে। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম যে যখন থেকে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এসেছে, এটার অবশ্যই ভালো দিক আছে, কিন্তু যে খারাপ দিকগুলোর কারণে যেটা হয়েছে যে এখনকার জেনারেশনটাকে একদিক থেকে বলা হয় এনশিয়াস জেনারেশন। এই জেনারেশনটার মধ্যে দুঃখজনকভাবে হলেও সত্যি যে বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডারগুলো বেশি হচ্ছে, দেখা যাচ্ছে। তাই বলে যে ADHD আগের জেনারেশনে বা বাবা মাদের ক্ষেত্রে ছিল না, ব্যাপারটা এরকম না। ছিল, কিন্তু তখন প্রোটেক্টিভ ফ্যাক্টরস অনেক বেশি ছিল, যেগুলো আমাদেরকে প্রোটেক্টিভ ফ্যাক্টর বলতে ভালো ভালো কিছু এনভায়রনমেন্টাল বিষয় ছিল। আমরা একসাথে থাকতাম, জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না। তখন যেটা হয়েছে, বাবা মার হয়তো ADHD আছে, কিন্তু ডিউ টু প্রোটেক্টিভ ফ্যাক্টরস এই ADHDটা ফ্লেয়ার আপ করে নাই, কিন্তু জেনেটিক লোডিং আছে। সো এইটা আমাদেরকে একদিক থেকে মাথায় রাখতে হবে। বাবা মা না থাকলেও আমরা মনে করেছি বাবা মার নেই, কিন্তু হয়তো থাকতে পারে। আর যদি দেখি যে হ্যাঁ বাবা মার সাথে মিলে যাচ্ছে, বা ভাই বোনও একটা ইম্পর্টেন্ট, সিবলিংস, যদি বড় ভাইটার ADHD থাকে বা বোনটার, তাহলে পরবর্তী যে ভাই বোনগুলো থাকবে ওদের হওয়ার সম্ভাবনা 2 থেকে 3 গুণ বেড়ে যায় ADHD। কারণ এখানে এনভায়রনমেন্টাল একটা রোল আছে, আবার জেনেটিক রোলও আছে। সো এইরকম ক্ষেত্রে হলে আমার অবশ্যই উচিত যে যখন আমরা আগে থেকে একটু অবজার্ভ করব যে আমার বাচ্চাটা একটু চঞ্চল বেশি, অথবা অমনোযোগিতার কিছু সিমটম দেখা যাচ্ছে, তখন যেন অবশ্যই সচেতন হয়ে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হই। তাহলে দেখা যাবে যে আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু বিশেষজ্ঞ উনি হয়তো কিছু ডায়াগনোসিস করতে পারবে, স্ক্রিনিং করে আমরা মানে বলতে পারবো যে এখনো হয়তো ডেভেলপ করবে বা সমস্যাটা আসলে কোন লেভেলে আসলে রয়েছে। এবং আর্লি যত করব আমরা তত ওই ম্যানেজমেন্টটা আমরা তত ইজিয়ার হবে।